গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। আমাদের চ্যানেলের ক্ষুদে শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আজকের গল্পটি তোমরা এড়িয়ে যেও। গণেশবাবু ছিলেন একজন বিজ্ঞানী। তিনি সিক্রেটলি একটি রিসার্চ চালাচ্ছিলেন। একদিন হঠাৎ করেই তিনি অস্বাভাবিকভাবে নিখোঁজ হয়ে যান। সেই ঘটনার ঠিক বছর দুয়েক বাদে তার নাতনি রুনার রহস্যজনক মৃত্যু ঘটে তাঁর বাড়িতে। বর্তমানে একজন লোকাল নেতা ডেসপারেটলি ওই বাড়িটি কিনতে চায়, কিন্তু ওই বাড়িটি কেন কিনতে চায় সে? একজন নিঃসঙ্গ রেডিও জকি ঋত্বিক বন্দ্যোপাধ্যায় ওরফে RJ নিশীথ, সাম্প্রতিক সে ওই পাড়াতেই নিজের জন্য একটি বাড়ি ভাড়া নিয়েছে। রাতে শো শেষ করে বাড়ি ফেরার সময় ওর সঙ্গে পরিচয় হয় একটি অচেনা মেয়ের। মেয়েটি গণেশবাবুর বাড়ির সামনের মাঠটাতেই বসেছিল। কে সেই মেয়েটি? অত রাতে ওখানে কি করছিল সে? মিওরা শব্দের অর্থটাই বা কি? আচ্ছা, সবকিছু ওই বাড়িটির আশেপাশেই কেন ঘটে? এটা কি স্রেফ কাকতালীয়, নাকি এর পিছনেও রয়েছে কোনো রহস্য? চলুন শুরু করা যাক আজকের বিশেষ গল্প মেওরা। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প মেওরা। কি হলো কি? নিজেকে এইভাবে সরিয়ে নিচ্ছিস কেন? লজ্জা পাচ্ছিস নাকি? কিন্তু এটা তো প্রথম নয়, আমরা তো আগেও। রুনা মৃদু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় রৌনককে। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু আগে কখনো তো ক্যামেরা অন করে। রুনা একটু ইতস্তত বোধ করে। ও, এই ব্যাপার। ক্যামেরাটা অফ করো প্লিজ। কেন? ক্যামেরাটা অন থাকলে সমস্যাটা কোথায়? আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছে, এইভাবে আমি পারবো না। রৌনক সামান্য হাসে, রুনাকে জোর করে নিজের কাছে টেনে নেয়, কিন্তু ক্যামেরাটা অফ করে না। বরঞ্চ ক্যামেরার ফোকাসটা আরো বেশি করে রুনার দিকেই ঘুরিয়ে দেয়। ধুর পাগলি, ক্যামেরাটা অন থাকলেই তো বরঞ্চ ভালো। আমাদের এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো সবসময় থেকে যাবে আমাদের সাথে। এই এই যেমন কদিন পরেই তুই USA চলে যাচ্ছিস, তখন এইগুলোই কাজে আসবে, বুঝলি কি না? কিন্তু আমার ঠিক ভালো লাগছে না এটা। হাট, তোর কিছুই ভালো লাগে না। আয় তো। রুনা আর বাঁধা দিতে পারে না। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া আলোয় দুজনের ছায়া একে অন্যের সঙ্গে মিশে যায়। ক্যামেরাটা তখনও চলছে, নিঃশব্দ সাক্ষীর মতো। রুনা কয়েক মুহূর্ত স্থির হয়ে তাকিয়ে থাকে সেদিকে। তারপর গোটা ঘরময় তাদের শ্বাসের ওঠানামা স্পষ্ট শোনা যেতে থাকে। অনিশ্চয়তা আর টান দুটোই একসঙ্গে গুলিয়ে যেতে থাকে রুনার মস্তিষ্কের ভেতরে। বুকের ভেতর চলতে থাকে একটা কাঁপুনি, কিন্তু ক্যামেরায় সেই কাঁপুনি বন্দী হয় না। ক্যামেরার লেন্সের ভেতরে শুধু বন্দী হতে থাকে দুজন প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর ঘনিষ্ঠ মুহূর্তরা। আজকের মতো আমাদের শো নাইট উইথ RJ নিশীথ এখানেই শেষ হচ্ছে।
যে গল্পগুলো দিনের আলোর মতো ঝলমলে হলেও সব সময় সবার সামনে বলা হয়ে ওঠে না, সময়ের অভাবে কিংবা শোনার মানুষের অভাবে। কিন্তু আপনারা গল্পগুলো বলতে চান, সে গল্পগুলো ভেতরে আটকে রাখতে রাখতে পাহাড় সমান হয়ে উঠেছে। ঠিক সেই কারণেই আমাদের এই শো নাইট উইথ আরজে নিশীথ। প্রত্যেক দিন রাত 11টা থেকে 12টা অবধি চলে এই শো। আপনারা জয়েন করতে পারেন এবং শোনাতে পারেন আপনাদের গল্প, নামে কিংবা বেনামে। কথা দিচ্ছি, এখানে আপনার গল্প শোনার শ্রোতার কিন্তু অভাব হবে না। এনিওয়েজ, সকলে ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আরজে নিশীথ সাইনিং অফ। শো শেষ করে ক্লান্ত বিধ্বস্ত নিশীথ কাঁধে নিজের ব্যাগটা ঝুলিয়ে হেলতে দুলতে লিফটে উঠে নিচে নেমে আসলো। ক্যাব বুক করাই ছিল, মিনিট 5 মধ্যেই গাড়িটা চলেও আসলো। এখন ঘড়িতে রাত 12:40 কাছাকাছি। কলকাতা শহরটা প্রায় ঘুমিয়ে পড়েছে। তবে সম্পূর্ণ কলকাতা শহর ঘুমিয়ে পড়েছে বলা যায় না, কারণ কিছুক্ষণ আগেও নিশীথের শোয়ে অনেক মানুষ যুক্ত হয়েছিল। তাই প্রায় শব্দটাই জোর দেওয়াটাই ভালো। স্ট্রিট লাইটের ফিকে হলুদ আলো সারা রাস্তায় ছড়িয়ে পড়েছে। পথের ধুলোমাখা পিচের রাস্তা সোনালি রঙে ভাসিয়ে দিচ্ছে। প্রতিটি গাছের ছায়া, পুরনো বিল্ডিংয়ের ফাঁকা জানলা আর এই চলন্ত গাড়ির ইঞ্জিনের হালকা আওয়াজ সবকিছু মিলেমিশে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছে। দিনের বেলার কলকাতা আর এখনকার কলকাতার মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ রয়েছে। নিশীথের ক্যাব যখন ধীরে ধীরে রাস্তায় ছুটছে, তখন হালকা কুয়াশা আকাশ থেকে নেমে পড়ছে গোটা শহরে। যেন একটা পাতলা সাদা রঙের চাদর দিয়ে কেউ শহরটাকে মুড়ে ফেলতে চাইছে। প্রথম প্রথম এই দৃশ্য খুব টানত নিশীথকে। তখন রাতের শো করার জন্য নিজেকে খুব ভাগ্যবান ভাবত সে। কিন্তু সময় যত গড়ালো, নিশীথের ততই বিরক্ত লাগতে শুরু করলো। 12 মাস এই রাতের শো করতে করতে সে এক প্রকার হাঁপিয়ে উঠেছে। তাই শো শেষ করার পর বাইরের এইরকম প্রাকৃতিক দৃশ্য এক প্রকার একঘেয়ে হয়ে গেছে তার কাছে। তাই এখন আর তাকে সেভাবে টানতে পারে না তারা। 15 দিন মতো হলো কলকাতার বাইরে একটা বাড়ি ভাড়া নিয়ে রয়েছে নিশীথ। কলকাতার মতো ব্যস্ততা নেই সেখানে। পরিবেশটা বেশ শান্ত, ছিমছাম। তবে পাড়াটায় একটা বেশ বনেদিয়ানার গন্ধ আছে। কিন্তু সমস্যাটা হলো দূরত্ব। অফিস থেকে নেই নেই করে 35 মিনিটের রাস্তা। নিশীথ অতটাও বনেদিয়ানার ভক্ত নয় যে এতটা রাস্তা রোজ রোজ অতিক্রম করতে চাইবে শুধুমাত্র পাড়ার পরিবেশের জন্য। আসল কারণটা হলো বাড়িটার ভাড়া। পুরনো আমলের দোতলা বাড়ি, নিচের তলায় বাড়িওয়ালা থাকে আর ওপরের তলার পুরো অংশটা তার। তবে তা সত্ত্বেও ভাড়া একেবারে কম। ছোট থেকেই মফস্বলে বেড়ে ওঠা নিশীথের, ফলে ওই এক কামরার ফ্ল্যাটে তার পোষাচ্ছিল না ঠিক। তাই অনেক দিন খোঁজার পর অবশেষে বাড়িটার খোঁজ মেলে, তাও আবার পূর্ব পরিচিত এক বন্ধু সায়নের থেকে। বলাই বাহুল্য বাড়িটা তাঁদেরই। নিচের তলায় সায়ন আর সায়নের বৃদ্ধ বাবা থাকে। নিশীথ যতদূর জানে তার মা গত হয়েছেন গত বছর 10 আগে। কয়েকদিন আগেই হঠাৎই এই বাড়ির খোঁজ পেয়ে আর না করেনি নিশীথ। বলতে গেলে একেবারে লুফে নিয়েছে। পাড়ার মোড়ে যখন গাড়িটা এসে থামল, তখন ঘড়িতে প্রায় রাত 1:30। নিশীথ নিজের কাঁধে ব্যাগটা ঝুলিয়ে গাড়ি থেকে নেমে আসলো।
গোটা পাড়াটা গভীর ঘুমের দেশে তলিয়ে গেছে। শুধু কয়েকটা কুকুর কয়েকবার চিৎকার করে থেমে গেল। নিশীথকে তারা চেনে, মাঝে মধ্যে টুকটাক বিস্কুট টিস্কুট কিনে খাওয়ানোর ফল আর কি। সামনেই পূর্ণিমা, তাই আকাশে আজকে চাঁদ আছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে চন্দ্রিমা। পাড়ার ল্যাম্পপোস্টের আলোকে অনায়াসে হার মানিয়ে দিচ্ছে সেই আলো। নিশীথ গুনগুন করতে করতে বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সদর দরজার একটা চাবি নিশীথকে দিয়ে রেখেছে সায়ন, কারণ প্রত্যেক দিন রাতে নিজের ঘুমের ব্যাঘাত ঘটানোর তার কোনো শখ নেই। তালাটা খুলে বাড়ির ভেতরে ঢুকতে যাবে এমন সময় নিশীথের কানে আসে একটা শব্দ, কেউ যেন কাশল। আর আওয়াজটা আসছে খুব কাছ থেকে, মহিলা কণ্ঠ, কিন্তু এত রাতে। সায়নদের বাড়িটার পাশে একটা বাড়ি আছে, ওটাও নাকি ওরই কোনো একটা দাদুর বাড়ি। এখন আর কেউ থাকে না। ওই বাড়িটার সামনেই একটা খেলার মাঠ, মাঠের পাশেই ছোট্ট একটা ক্লাব। তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে একটা বড় আম গাছ। সে আম গাছের নিচে একটা সিমেন্ট দিয়ে বাঁধানো বেঞ্চ। চাঁদের আলো আম গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে সেই বেঞ্চের উপরে। নিশীথ নিজের চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে ভালো করে তাকালো সেদিকে। দেখল একটা মেয়ে, চুলগুলো ছাড়া, পরনে সাদা রঙের একটা পোশাক। রাতের বেলায় পোশাকটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে। সাদা রং হওয়ার দরুনই বোধ হয় এমন উজ্জ্বলতা। নিশীথ একটু অবাক হয়, এত রাতে একটি মেয়ে মাঠে কেন? কি ব্যাপার? একবার গিয়ে দেখবে কি? কিন্তু যদি খারাপ মতলব হয়ে থাকে তার? কিরে, কি ব্যাপার? দরজা খুলে দাঁড়িয়ে রইলি যে? হঠাৎ করেই সায়নের বাবা অর্থাৎ সুধীর বাবুর গলা শুনে চমকে ওঠে নিশীথ। সে ফেরে বাড়ির ভেতরের দিকে, দেখে বারান্দার আলোটা জ্বলে ওঠে। না তেমন কিছু না, আসলে নিশীথ আরো একবার তাকায় মাঠের দিকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বেঞ্চ ফাঁকা। না মানে, আয় আয়, ভেতরে আয়, রাত তো বাড়ছে নাকি? তাহলে কি চোখের ভুল, নাকি মেয়েটা উঠে চলে গেছে এত তাড়াতাড়ি? নিশীথের ভুরু দুটো কুঁচকে যায়। সে আর কিছু বলে না, বাড়ির ভেতরে ঢুকে আসে। আপনি এখনো ঘুমোননি জ্যাঠামশাই? বয়স বাড়ছে তো, রাতে সেরকম ঘুম আসে না। অন্যদিন শুয়েই থাকি বিছানায়, আজকে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু বারান্দায় পায়চারি করি, আর তখনই তুই আসলি। নিশীথ দরজায় তালা দিয়ে সুধীরবাবুর সঙ্গে দু একটা কথা বলে ওপরে চলে আসলো নিজের ঘরে। হাত মুখ ধুয়ে বিছানায় এলিয়ে দিল নিজের ক্লান্ত শরীরটা। কিন্তু ঘুমের ঠিকানা কোথায়? কে দেবে সেই খোঁজ? না, শুধু আজকে বলে নয়, প্রত্যেক দিনই ক্লান্ত শরীর মস্তিষ্ক নিয়ে ফিরলেও ঘুমাতে ঘুমাতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যায় তার। আজকেও সেটার ব্যতিক্রম নয়। তবে আজকে ঘুম না আসার পিছনে আরও একটা কারণও রয়েছে যদিও, আর সেটা হলো ওই মেয়েটা। সত্যিই কি চোখের ভুল, নাকি কেউ ছিল সেখানে? থাকলে গেলটাই বা কোথায়? মাঠের চত্বরটা আরেকবার দেখলে কেমন হয়। ঝপাং করে বিছানা ছেড়ে উঠে বারান্দায় চলে আসে নিশীথ।
বারান্দায় অনেকটা বড় জানলা রয়েছে। সেই জানলা দিয়ে সামনের রাস্তা এবং মাঠের অর্ধেকাংশ স্পষ্ট দেখতে পাওয়া যায়। সেখানেই এসে দাঁড়ালো সে। দেখলো সারা মাঠ জুড়ে জ্যোৎস্নার রূপলি আলো বর্ষিত হচ্ছে। আম গাছটার মুকুলের গন্ধে আশেপাশের পরিবেশ যেন ভরে উঠেছে। কিন্তু যার জন্য নিশীথ এখানে এসে দাঁড়িয়েছে সে কোথাও নেই। চারিদিক ফাঁকা। কেউ যদি সত্যি সত্যি থেকেও থাকে তখন, এখন আর নেই। থাকার কথাও নয়। এতক্ষণ থোড়েই মাঠে ঘুরে বেড়াবে, তাও আবার এত রাতে। নিশীথ পুনরায় নিজের ঘরে এসে দরজা বন্ধ করে নেয়। তারপর বিছানায় এলিয়ে দেয় নিজের শরীরটা। সে তুই যাই বল, ওই বাড়ি আমি বিক্রি করব না। গণেশ দাদুর অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই বাড়িতে। ওই বাড়ি বিক্রি করা সম্ভব নয়। সায়নের চোয়ালটা শক্ত হয়ে আসে, কিন্তু রৌনক অত্যন্ত শান্তভাবে চায়ের কাপে একটা চুমুক দিয়ে সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে একটা সিগারেট বার করতে করতে তাকায় সায়নের মুখের দিকে। পাগলের মতন কথা কেন বলিস? লজিক দিয়ে ভাব একবার। ইমোশনালি ভাবলে চলে সব সময়? সিগারেটটায় আগুন লাগিয়ে একটা বড় করে টান দেয় সে। তারপরে আবার তাকায় সায়নের দিকে। বাড়িটার অবস্থা দেখেছিস? দিন যত এগোবে অবস্থা আরও খারাপ হবে। একদম রাস্তার পাশেই বাড়ি। হ্যাঁ মানছি হাই রোড নয়, পাড়ার রাস্তা, তবুও রাস্তা তো, লোকজন যাতায়াত তো করে। বর্ষাকালে যখন তখন একটা দুর্ঘটনা তো ঘটে যেতেই পারে। এখন সবে শীতটা ব্যাগপত্র গুটিয়ে বাড়ি গেছে, হাতে সময় আছে, ভেবে দেখ। রৌনক সিগারেটে টান দিতে দিতে উঠে দাঁড়ায়। সায়নও চোয়াল শক্ত করেই উঠে দাঁড়ায়। তারপর দৃঢ় গলায় বলে, হাতের সময় থাকুক আর না থাকুক, আমার উত্তর সেম থাকবে। তুই বরং এখন আয়, বুঝলি, আমাকে একটু বাজার যেতে হবে। রৌনক আর কোনো উত্তর দেয় না, কিন্তু ওর মুখ দেখেই স্পষ্ট বোঝা যায় যে উত্তরটা তার একেবারেই পোষায়নি। সে সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে মারিয়ে বাইরে বেরিয়ে যায়। চল রে ভম্বল, অফিসের দিকে চল। বাইরে দাঁড়িয়ে থাকা খান দশেক সাঙ্গপাঙ্গদের মধ্যে একজনের বাইকে উঠে সবাই মিলে পার্টি অফিসের দিকে চলে যায়। কিন্তু সায়ন ওখানেই দাঁড়িয়ে থাকে, ভাবতে থাকে একজন মানুষ এতটা কিভাবে বদলে যেতে পারে, এতটা বদলানো কি সম্ভব? এটাই কি তার সেই ছোটবেলার বন্ধু রৌনক? আজকাল আর সেই রৌনক আর এই পার্টি পলিটিক্স করা ছেলেটাকে মেলাতে পারে না সায়ন। যেন আকাশ পাতাল তফাৎ। বাড়িটা যতক্ষণ না অবধি পাচ্ছে ততদিন অবধি জ্বালাবে। সুধীরবাবু ঘরের ভেতর থেকে বোধহয় সবটাই শুনেছেন। তিনি এইবার ঘরের বাইরে বেরিয়ে আসেন। সায়ন তার দিকে ফেরে। দেখছি কত জ্বালাতে পারে, আমিও এর শেষ দেখে ছাড়ব। শুধু শুধু কেন লাগছিস? শুধু শুধু? সায়নের ভুরু দুটো কুঁচকে ওঠে। শুধু শুধু লাগছি? ওই বাড়িটার মধ্যে গণেশ দাদু মিশে আছে, তা সারা জীবনের পরিশ্রম মিশে আছে। আর আর তাছাড়া রুনু। কিরে সায়ন, কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? সায়ন নিজের কথাটা আর শেষ করতে পারে না। অর্ধেক বলেই থামতে বাধ্য হয় নিশীথের ডাক শুনে। আবার সেই লোকাল নেতা নাকি? সুধীরবাবু পুনরায় ঘরের ভেতরে চলে যান। সায়ন নিশীথের দিকে ফেরে। হ্যাঁ, সে আবার এসেছিল। তোরা কোনো স্টেপ কেন নিচ্ছিস না, আমি তো সেটাই বুঝতে পারছি না। নিশীথ চেনে রৌনককে। সে এই বাড়িতে মাত্র 15 দিন আগে শিফট করেছে, আর এই 15 দিনের মধ্যেই এই নিয়ে দুবার আসলো সেই নেতা।
দেখ সায়ন, যত মুখ বুজে থাকবি ওরা কিন্তু ততই চেপে ধরবে। এইসব মুখ বুঝে তো নেই রে, সে চাইছে গণেশ দাদুর বাড়িটা আমি দিচ্ছি না, আর যতদিন বেঁচে আছি দেবও না। আমার মতের বিরুদ্ধে গিয়ে তো আর সে ওই বাড়ি ছিনিয়ে নিতে পারবে না। এর বেশি আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, কারণ থানা পুলিশ এই ক্ষেত্রে কোনো কাজে আসবে না, সব ওর হাতের মুঠোয়। নিশীথ কোনো উত্তর দেয় না। এই রকমের একটা সিচুয়েশন ও কী বা বলবে। এসব বাদ দে, তুই বল হঠাৎ এত সকালে? এখন তো সবে 8:30 বাজে, তোর তো 12টার আগে পাত্তা পাওয়া যায় না। নিশীথ সামান্য হাসে, এমনিই ঘুম ভেঙে গেল, তাই ভাবলাম উঠেই পড়ি, একটু সকালের রোদটা গায়ে লাগিয়ে আসি। সায়ন একটু হাসে, তারপর বলে, উঠেই যখন পড়েছিস তখন চল আমার সঙ্গে, আমি বাজার যাচ্ছি। বাড়িতে বসেই বা কী করবি, নাকি কোনো কাজ আছে তোর? না, কাজ তেমন নেই, যাওয়াই যায়। চল তাহলে। দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজারটা কাছে, পায়ে হাঁটা 5 মিনিটের পথ। যাওয়ার পথেই বাঁ দিকে সেই দাদুর বাড়ি এবং ডান দিকে খেলার মাঠটা। নিশীথের প্রথমে মাঠটার দিকে চোখ চলে যায়। সে মনে মনে ভাবতে থাকে কাল রাতের ঘটনার কথা। বন্ধুরা মিলে এই মাঠেই ক্রিকেট খেলতাম আমরা, আর এই যে দোতলার যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরটাই ছিল গণেশ দাদুর ল্যাবরেটরি। সারাদিন কী সব রিসার্চ করতেন ভদ্রলোক। একবার ক্রিকেট খেলতে খেলতে রৌনক, মানে নেতা আর কি, সে একটা লম্বা 6 মারে। দাদুর ওই ঘরের জানলা ভেঙে বলটা ল্যাবরেটরির ভেতরে ঢুকে যায়। সেই থেকে আমাদের এই মাঠে খেলা বন্ধ হয়ে যায়। সায়নের মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু নিশীথের ভুরু দুটো কুঁচকে যায়। রিসার্চ মানে? নিশীথ অবাক হয়। সায়েন্টিস্ট ছিল তো গণেশ দাদু, ইসরোতে চাকরি করত। তারপরে হঠাৎই একদিন চাকরি বাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। তারপর সারাদিন কী সব যে করতো ঘরের মধ্যে বসে বসে, আর রাত হলেই টেলিস্কোপ নিয়ে আকাশের চাঁদ তারা দেখতো, আর ডায়েরিতে কী সব যেন নোট করতো। সবাই আড়ালে আবডালে বলতো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে গল্পের কাল্পনিক চরিত্র আছে না, পাগলা গণেশ, তা বাস্তব জীবনে চলে এসেছে। ইন্টারেস্টিং। নিশীথ 2-1 পা এগিয়ে গিয়ে দাঁড়ায় বাড়িটার সামনে। একটা সাধারণ বাড়ি, পুরনো দিনের, রং প্লাস্টার সব ঘষে ঘষে পড়ছে। ওপরের ঘরটার জানলাগুলো ভাঙা, আর কিরকম যেন কালচে কালচে ভাব। ইসরো ছেড়ে এইরকম একটা ভগ্নপ্রায় বাড়িতে এসে ভদ্রলোক রিসার্চ করতেন? বাড়িটা এরকম ছিল না তো। দাদু নিখোঁজ হয়ে যাওয়ার পর 2 বছর আমরা প্রায়ই যাতায়াত করতাম। ঘরদোর পরিষ্কার করা হতো, সন্ধ্যায় ধূপ ধুনো দেখানো হতো। তারপরে একদিন হঠাৎ করেই বাড়িটায় আগুন লেগে যায়, বিভৎস আগুন। গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল। শেষমেশ ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এমনিতেই পুরনো বাড়ি, তার উপরে আগুন, ফায়ার ব্রিগেডের জল, এইসব মিলেমিশে বাড়িটার এই কন্ডিশন হয়েছে। ওই যে দেখছিস না কালচে কালচে হয়ে আছে, ওগুলো সব আগুনের ডাক। সায়ন কালচে দাগগুলোর দিকে ইশারা করে। নিশীথ তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে সেগুলো। আচ্ছা, ভদ্রলোক নিখোঁজ হলেন কিভাবে? ওই যে বললাম না, পাগলা গণেশ, কখন কি মাথায় চাপতো কেউ জানে না। রাতের বেলাতেও বাড়িতেই ছিল, কিন্তু সকালবেলায় উঠে কেউ কোথাও খুঁজে পায়নি। রাতারাতি গায়েব, এমনকি কোনো জিনিসপত্রও নিয়ে যায়নি। কোথায় গেল, কেন গেল, কেউ জানি না। এতগুলো সময় কেটে গেছে, তবুও সবটা ধোঁয়াশা। সায়ন পুনরায় হাঁটতে আরম্ভ করলো বাজারের দিকে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর নিশীথ তার পিছু নেয়। ছোট্ট ঘরটার নীলচে আলোটা যেন আরো নিভু নিভু হয়ে এসেছে। সেই নীলচে আলোর ঝাপসা রেখা দুজনের শরীর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। গোটা ঘরময় ঝিল্লি আর রৌনকের দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ মিশে যাচ্ছে। ঝিল্লির চোখ বন্ধ, ঠোঁটের কোণে কাঁপুনি। রৌনক যেন নিজের ভেতরে সব বাঁধন হারিয়ে ফেলেছে। মাথার ভিতর আর কিছু নেই,
শুধু এই মুহূর্তটা ছাড়া। ঝিল্লির গলা থেকে হালকা একটা চাপা শব্দ বেরিয়ে আসে, আনন্দ আর অসহায়তার মাঝামাঝি কোথাও একটা। রৌনক তাকে আরো কাছে টেনে নেয়, কাঁধের মধ্যে নিজের মুখ গুঁজে দেয়, যেন এই শেষ মুহূর্তটা এক ফোঁটাও ফসকে যেতে দিতে চায় না সে। পুরনো চৌকিটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে একবার জোরে করে কেঁপে ওঠে, তারপর থেমে যায়। দুজনই একসঙ্গে নিঃশ্বাস ছাড়ে, লম্বা ভারী কাঁপতে থাকা এক নিঃশ্বাস। শরীরের ভেতরে জমে থাকা উত্তেজনা যেন ঢেউ হয়ে ভেঙে পড়ে। রৌনক ঝিল্লির পাশেই নিজের ক্লান্ত শরীরটা এলিয়ে দেয়। ঝিল্লি কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে বসে, একটা সিগারেট ধরায়, নিজে দুবার টান দিয়ে রৌনকের হাতে গুঁজে দেয়। রৌনক একটা বড় করে টান দেয়, আর ঠিক তখনই দরজায় টোকা পড়ে। দাদা। রৌনকের মাথাটা শটাম করে গরম হয়ে যায়। সে চেঁচিয়ে ওঠে, কি হয়েছে বে? দাদা, টাইম হয়ে গেছে। তুমি বলেছিলে 1টা বাজলে ডাকতে। হাট লেওরা, সময় যেন ছুটছে। রৌনক উঠে বসে, তারপর দ্রুত জামা প্যান্ট পরে নিয়ে ঝিল্লির সামনে এসে দাঁড়ায় একবার। শোন, কালকে রাতেও এই টাইমেই আসবো। কোনো কাস্টমার আসলে ভাগিয়ে দিবি, বুঝেছিস? ঝিল্লির মুখের উপরে কয়েকটা 500 টাকার নোট ছুঁড়ে মারে রৌনক। তারপর ছোট্ট সুদা গন্ধযুক্ত ঘরটা ছেড়ে বেরিয়ে যায়। নিশীথ যখন বাড়ির সামনে এসে দাঁড়ালো, তখন প্রতিদিনের মতোই ঘড়িতে রাত 1:30। নিশীথ একবার তাকালো মাঠের দিকে। নির্জন মাঠ জুড়ে আজ কেউ খেলা করে বেড়াচ্ছে জ্যোৎস্না। নিশীথ দরজার তালাটা আর খুলল না, এক পা করে এগিয়ে গিয়ে দাঁড়ালো বেঞ্চটার সামনে। তারপরে কি মনে হতে বসেও পড়ল সেখানে। ঠিক এই জায়গাটাতেই গতকাল বসেছিল সেই মেয়েটা, কিন্তু আজকে নেই। আচ্ছা, সে যদি থাকতো তাহলে কি নিশীথ আসতো? নিশীথ বেঞ্চটায় বসে বসে দেখতে থাকে দূরে ঝোপঝাড়ের মধ্যে টুনি লাইটের মতো জ্বলতে থাকা জোনাকিদের উড়ে বেড়ানো, শুনতে থাকে ঝিঁঝি পোকা এবং রাতচরা পাখিদের ডাক, নাকে সুরসুরি দিতে থাকে আমের মুকুলের গন্ধ। আর এই সব কিছুর মধ্যে ওর নিজেকে কেমন যেন একা লাগে, নিঃসঙ্গতা যেন ওকে ঘিরে ধরে। 32 বছরের জীবনে দাঁড়িয়েও আজ সম্পূর্ণ একা সে। বাবা মায়ের সেপারেশন হয়ে গেছে সেই কোন ছোটবেলায়। কাস্টাডি মায়ের কাছেই ছিল, কিন্তু বড় হওয়ার পর আর থাকেনি নিশীথ। ওই নতুন লোকটার সঙ্গে ওর একেবারে পোষায় না। স্কুলের শেষেই বাড়ি ছেড়েছিল নিশীথ, সম্পূর্ণ কলেজ লাইফ হোস্টেলে, এবং তারপরে কলকাতায় চাকরি পাওয়ার পর থেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। কলেজের পরে 2টো বেসরকারি কোম্পানিতে চাকরির পরে অবশেষে এই আরজের চাকরিতে থিতু হয়েছে সে। কিন্তু এই সব কিছুর মাঝে ও বড্ড একা হয়ে পড়েছে। খোঁজ খবর নেওয়ার অবধি কেউ নেই। বাবা মাকে দেখার পরে ছোট থেকে প্রেম ভালোবাসার উপর দিয়ে বিশ্বাস উঠে গিয়েছিল তার। আর বড় হওয়ার পর যা ছুটোছুটি শুরু হলো জীবনে, কখনো ওইসবের অভাব বোধ করেনি সে। কিন্তু এখন জীবনের এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে মনে হয় একজন থাকা জরুরি, যে তার জন্য অপেক্ষা করবে, দেরি করে বাড়ি ফিরলে বারবার কল করে খোঁজ নেবে, নাক ফুলিয়ে ঝগড়া করবে। হ্যালো। হঠাৎ একটা নারী কণ্ঠের ডাকে এক প্রকার চমকে ওঠে নিশীথ।
ডাকটা এসেছে ঠিক তার পিছন থেকেই। সে দ্রুত পিছনে ফেরে, আর ফিরতেই থমকে যায়। একটা ঠান্ডা বাতাস যেন এসে ধাক্কা মারে নিশীথের চোখে মুখে। গাছের শুকনো পাতা এবং কয়েকটা আমের মুকুলও ঝরে পড়ে মাটিতে। বুকের ধুকপুকুনিটা বেড়ে যায়, পেটের ভেতরটা কেমন যেন করে ওঠে। ইংরেজি ভাষায় যাকে বলে বাটারফ্লাই ইন দ্য স্টমাক। মেয়েটি খুব বেশি লম্বা নয়, পরনে সাদা রঙের কুর্তি, চাঁদের আলোয় যার কাপড়ে হালকা রূপলি আভা লেগে রয়েছে। চুলগুলো না একেবারে কোকড়ানো, না পুরো স্ট্রেট, মাঝামাঝি বলা যায়। অদ্ভুত একটা ছন্দে কাঁধ ছুঁয়ে নেমে এসেছে সেগুলো, যেন বাতাসের সঙ্গে গোপন কোনো চুক্তি আছে ওদের। তার চোখ দুটো সবচেয়ে আগে নজর কাড়ে, কি ভীষণ গভীর, ঠিক যেন অনেক না বলা কথা, জমে থাকা অপেক্ষার নিঃশব্দ অভিমান একসঙ্গে বাস করে সেখানে। চাঁদের আলো এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে ফর্সা কপাল আর ঠোঁটের কোণ। আর সেই আলোয় দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে মনে হয় সে যেন মানুষ নয়, সে যেন এই রাতটারই একটা নীরব মায়াবী অংশ, যা দিনের আলো ফোটার সাথে সাথেই বাতাসে উবে যায়। কি হলো? আপনি ঠিক আছেন? নিশীথের চমক ভাঙে। হ্যাঁ, মানে আসলে সে উঠে দাঁড়ায়। সামান্য অপ্রস্তুত বোধ করে ঠিকই, কিন্তু পরক্ষণেই গলাটা সামান্য ঠিক করে নিয়ে বলে, আসলে এত রাতে পিছন থেকে কেউ ডাকবে, তাও আবার একজন মেয়ে, মানে এক্সপেক্ট করিনি আসলে। ভয় পেয়েছেন বুঝি? মেয়েটি সামান্য হাসে। সে দৃশ্য দেখে মনে হয় যেন আধফালি চাঁদ। নিশীথের মনে হয় বুকের বাঁদিকটা কেমন যেন খালি খালি লাগছে। না, ভয় ঠিক না, তবে তবে আপনি আশেপাশেই কোথাও থাকেন নাকি? নিশীথ কথা ঘোরানোর চেষ্টা করে। মেয়েটা একটু ভাবে, তারপর বলে, না, আশেপাশে বলা যায় না। মেয়েটা একটু দীর্ঘশ্বাস ছাড়ে। অনেক দূরে থাকি, অনেকটাই দূরে। সে এসে বসে বেঞ্চটায়। দাঁড়িয়ে কেন? বসুন না। নিশীথ একটু ইতস্তত করে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর বসেও পড়ে। আপনি কালকেও এসেছিলেন তাই না? সে তাকায় নিশীথের দিকে। নিশীথ হঠাৎ করে এই কথাটা জিজ্ঞাসা করে ফেলবে সেটা নিশীথ বোধ হয় নিজেও জানত না। আসলে গতকাল থেকে এতবার ভেবেছে যে এখন তাকে সামনে বসে থাকতে দেখে ভেতর থেকে প্রশ্নটা আপনা আপনিই বেরিয়ে এসেছে। না, মানে আমার গতকাল মনে হয়েছিল যে কেউ এখানে বসে রয়েছে, তাই আর কি। আমিও দেখেছি। নিশীথের ভুরু দুটো কুঁচকে ওঠে। মানে? মানে আমিও দেখেছিলাম আপনাকে গতকাল। ওই যে ওই বাড়িটাতেই তো থাকেন আপনি, তাই না? সায়নদের বাড়ির দিকে ইশারা করে মেয়েটা। হ্যাঁ, আমি ওই বাড়িতেই থাকি। নিশীথ সামান্য হেসে বলে কথাটা। মেয়েটা মাথা দোলায়। তারপর কয়েক সেকেন্ড দুজনেই চুপচাপ। আচ্ছা, এত রাতে আপনি রোজ রোজ বাইরে, মানে কোনো কাজ টাজ থাকে নাকি? নিশীথই নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথমে। মেয়েটি সামান্য হাসে। না না, ধুর, কাজ টাজ আমার কিছু থাকে না, এমনি ঘুরে বেরোই। নিশীথ একটু অবাক হয়। এত রাতে ঘুরতে বেরোন, বাড়িতে কেউ কিছু বলে না? মানে এখন যা দিনকাল পড়েছে, দিনের বেলাতেও মেয়েরা সেফ নয়, সেখানে আপনি এত রাতে রোজ রোজ বাইরে ঘুরে বেড়ান। আবার আপনার বাড়িও তো বললেন এখান থেকে অনেক দূরে। মেয়েটির ভুরু দুটো কুঁচকে ওঠে। সে যেন নিশীথের কথার কোনো মাথা মুন্ডুই উদ্ধার করতে পারেন। মানে মেয়েদের জন্য সেফ নয় মানে? নিশীথ ভাবে কথাটা বলে বড্ড ভুল করে ফেলেছে। আজকালকার মেয়েরা তো আবার
নিজেদের সেলফ ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করার চক্করে কেউ তাদের ভালোর জন্য কোনো কথা বললেও সেটাকে অপমান ভেবে নেয়। কিন্তু এটা তো সত্যি যে এত রাতে আমাদের দেশে মেয়েরা সেফ নয়, অন্তত এইরকম একটা মফস্বল এলাকায়। সেই জন্যই নিশীথ বলেছিল কথাটা। যাকে কি আর করা যাবে, ঝামেলা বাঁধিয়ে তো আর কাজ নেই। তাই কথাটা ঘোরানোর জন্য নিশীথ অন্য কিছু একটা বলতে যাবে এমন সময় দূর থেকে একটা বাইকের আওয়াজ শুনতে পাওয়া যায়। সেদিকে তাকায় দুজনেই। বাইকটা অতি দ্রুত গতিতে এসে থামে ঠিক গণেশ দাদুর বাড়ির সামনে। বাইকে মোট 3 জন হাট্টা কাট্টা চেহারার লোক, 3 জনেরই মুখ কাপড় দিয়ে ঢাকা। ফলে তারা আসলে কে সেটা একদমই চিনতে পারার উপায় নেই। নিশ্চিত ভাবে এরা যেই হোক না কেন এদের কোনো ভালো মতলব নেই। তবে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হলো এতক্ষণে ওরা নিশীথদেরকে দেখেনি। নিশ্চিতভাবে আর দেখতে দিলেও চলবে না। দ্রুত আম গাছের পিছনে লুকিয়ে যাওয়া উচিত। যেমন ভাবা তেমন কাজ। মেয়েটির হাত ধরে সামান্য টান দেয় নিশীথ। ওরা এখনো আমাদের দেখতে পায়নি, না দেখাটাই মঙ্গল। জলদি এসো। মেয়েটি তার বড় বড় চোখ দিয়ে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে নিশীথের মুখের দিকে। সে যেন বুঝতেই পারে না কি হচ্ছে, কে এই লোকগুলো, আর তাদের কেনই বা লুকোতে হবে। নিশীথ আর দাঁড়ায় না, মেয়েটার হাত ধরে টানতে টানতে আম গাছের পিছনে এসে লুকিয়ে পড়ে। সেখান থেকেই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ওই লোক 3টের কার্যকলাপ। আচ্ছা বলছি, আমরা লুকিয়ে আছি কেন? আর আর ওই লোকগুলোই বা কে? নিশীথের কানের কাছে এসে ফিস ফিস করে প্রশ্ন করে মেয়েটা। নিশীথ মনে মনে বিরক্ত হয়। এই মেয়ে কি পাগল নাকি? কিছুই কি বোঝে না? কে সেটা আমারও জানা নেই, কিন্তু ওদের যে মতলবটা খারাপ সেটা বুঝতে পারছি। মেয়েটির ভুরু দুটো কুঁচকে ওঠে। ওদের মতলব খারাপ সেটা যখন বুঝতেই পারছেন, তখন ওদের নাটকে আমরা লুকোচ্ছি কেন? কথাটা বলেই মেয়েটি হঠাৎ করে আম গাছের পিছন থেকে বেরিয়ে হুড় হুড় করে রাস্তার দিকে এগিয়ে যায়। এমনটা বাড়াবাড়ি যে ঘটতে পারে, মেয়েটা যে এইরকম একটা কাণ্ড বাঁধাতে পারে, সেটা নিশীথ একেবারেই এক্সপেক্ট করেনি। আরে রে, করছেনটা কি? নিশীথ ডাকলো ঠিকই, কিন্তু মেয়েটি পিছনে ঘুরে তাকালো অবধি না। এত রাতে একটি মেয়ে ওই রকম মুখ বাঁধা লোকজনদের দিকে এগিয়ে গেল, সেখানে নিশীথ একজন পুরুষ হয়ে আম গাছের পিছনে লুকিয়ে বসে থাকবে? এটা কি শোভা পায়? আর তাছাড়া মেয়েটিকে একা একা ছাড়াও তো ঠিক নয়, প্রচন্ড রিস্কি ব্যাপার। এই এই কি ব্যাপার বলুন তো আপনাদের? হ্যাঁ, কি ব্যাপার? এত রাতে কি চাই এখানে? নিশীথের পৌঁছানোর আগেই মেয়েটি গিয়ে দাঁড়ায় ঠিক লোকগুলোর পিছনে। এত রাতে একজন মহিলার কণ্ঠস্বর শুনে তারাও অবাক হয়। অবাক হওয়াটাই স্বাভাবিক। মহিলা আবার তাদের ধমকাচ্ছে। তারা প্রত্যেকে পিছনে ফিরে, কিন্তু পিছনে ফিরে ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটির মুখটা ওদের চোখে পড়তেই 3 জনেরই বুকের রক্ত এক প্রকার জল হয়ে যায়। চোখ দুটো যেন ছানা বড়া হয়ে যায়। কি হলোটা কি বলুন? কি করছেন এত রাতে এখানে? কি মতলব আপনাদের? তিন জনেই বাইকটা ফেলে রেখে ঝেড়ে দৌড়। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। তাকে দেখে লোকগুলো ভয়ে পালিয়ে গেছে ভেবে খুশি হয়। কি হলো ব্যাপারটা? নিশীথ এসে দাঁড়ায় মেয়েটির পিছনে। ও চোখে মুখে প্রশ্ন। কি আবার হবে? আমাকে দেখে ভয় পালিয়ে গেল? আপনাকে দেখে ভয় পালিয়ে গেল? জীবনে সাহস দরকার, সাহস। ভয় পেয়ে লুকিয়ে থাকলেই হবে? দেখুন, আজকে আমি সাহস দেখিয়ে বেরিয়ে আসায় বদমাশগুলো ল্যাজ গুটিয়ে পালালো। হ্যাঁ, এরকম হতেই পারে যে লোকগুলো ছিঁচকে চড়ছিল, মেয়েটাকে দেখে তাই ভয়ে পালিয়ে গেল। কিন্তু এত রাতে একটা মেয়েকে দেখে ভয় পালাবে? ওই রকম 3টে হাট্টা কাট্টা চেহারার লোক। নিশ্চিত হজম করতে পারে না ব্যাপারটা।
সে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনটা বার করতেই দেখে সায়নের নাম্বার। নিশীথ রিসিভ করে ফোনটা। হ্যালো। ঘুমাসনি এখনো? ঘুমাচ্ছিলাম, বাবা ডেকে তুললো। তুই নাকি এখনো বাড়ি ফিরিসনি, তাই ফোন করতে। কোথায় আছিস রে? 2:30 বাজতে গেল। নিশীথ নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল, তাই তো সময়টা যে কিভাবে এতটা দ্রুত কেটে গেল। আজকে একটু কাজে ফেসে গিয়েছিলাম রে, তাই দেরি। এখন কোথায় আছিস? এই তো বাড়ির কাছেই চলে এসেছি প্রায়। তুই চিন্তা করিস না, ঘুমিয়ে পড়। জ্যাঠামশাইকেও চিন্তা করতে বারণ কর। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে নেয় নিশীথ। তাকায় মেয়েটির দিকে। 2:30 বাজতে চললো প্রায়। মেয়েটি মাথা নাড়ায়। আজ তাহলে আসি? হ্যাঁ, আমারও ফেরা উচিত, বাই। কথাটা বলেই মেয়েটি পিছন দিকে ফেরে, কিন্তু নিশীথ দাঁড়িয়েই ছিল। আমি ঋত্বিক বন্দ্যোপাধ্যায়। সবাই আর যে নিশীথ নামেই চেনে। আর আপনি? নিশীথ একটু চিৎকার করেই বলে। মেয়েটি ফেরে, সামান্য হাসে। পরিচয়টা আপাতত সিক্রেটই থাক, নেক্সট টাইম যদি দেখা হয় তখন নিশ্চয়ই। মেয়েটি পুনরায় হাঁটতে শুরু করে। নিশীথ কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে সেদিকে। একটা হাসি ফুটে ওঠে ওর মুখে, কিন্তু তারপরেই ওর চোখ পড়ে সেই বাইক 3টের দিকে। নাম্বার প্লেট সহ 3টেরই ছবি তুলে নেয় নিশীথ। তারপরে সেও বাড়ির পথে রওনা দেয়। মনের মধ্যে আবারও উকি মেরে ওঠে সেই প্রশ্নগুলো। লোকগুলো কারা ছিল? মেয়েটাকে দেখে ভয় পেয়ে পালালোই বা কেন? আজ প্রায় অনেকগুলো বছর হয়ে গেল গণেশ দাদুর এক্সপেরিমেন্ট শুরু করার, কিন্তু শেষমেশ রেজাল্ট আজও সেই শূন্য। বৃদ্ধ মাঝে মধ্যে এক প্রকার হাঁপিয়ে ওঠেন, নিজেকেই প্রশ্ন করেন, আচ্ছা, আদৌ কিছু হবে তো? আমার এত পড়াশোনা, এত না ঘুমোনো রাত, এত পরিশ্রম, সব কিছু আবার বৃথা হয়ে যাবে না তো? কিন্তু পরক্ষণে আবার নিজেকে মোটিভেট করেন তিনি। আবারও পুরো উদ্যমে শুরু করেন কাজ। এই এক্সপেরিমেন্ট, এই কাজ, এটাতে কেউ তাকে সহায়তা করতে পারবে না। এই রাস্তায় তিনি নিজে হাঁটছেন স্ব ইচ্ছায়। আর একবার যখন হাঁটতে শুরু করেছেন, তখন সফল না হওয়া অবধি তিনি থামবেন না। থামার প্রশ্নই ওঠে না। ঘড়ির কাঁটা বলছে ভোর হতে এখন আর ঘন্টা আধেক মতো বাকি। আজকের কফির কাপে শেষ চুমুকটা দিয়ে আজকের মতো সব কাজ টাজ বন্ধ করে বিছানার দিকে এগোবেন, এমনটাই ভাবছিলেন ভদ্রলোক। কিন্তু ঠিক এমন সময় ঘটল বিপদটা। কফি শুদ্ধ কাপটা গিয়ে পড়ল এতদিনের ঘাম রক্ত এক করে বানানো মেশিনটার ওপরে। ওহ শিট 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 শিট। হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন ভদ্রলোক। কিন্তু ঠিক তখনই মেশিনটার মধ্যে থেকে একটা যান্ত্রিক শব্দ বার হতে শুরু করলো। টিক টিক টিক, ঠিক যেন ঘড়ির কাঁটা চলছে, তবে দ্রুত গতিতে। গণেশবাবু চোখ মেলে তাকালেন। বুকের ভেতর ধুকপুকুনি বেড়ে উঠল। কি হচ্ছে, কেন হচ্ছে? যেটা হচ্ছে সেটা ভালো নাকি খারাপ তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। মেশিনের মধ্যে থাকা বিভিন্ন সব বাটনগুলো একসঙ্গে প্রেস করতে থাকেন ভদ্রলোক, কিন্তু সেই শব্দ বন্ধ হওয়ার বদলে আরো তীব্র হয়ে ওঠে। আর অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে একটা বিভৎস বিস্ফোরণের শব্দ বেরিয়ে আসে মেশিনটার ভেতর থেকে।
তার সঙ্গে বার হয় একটা সবজেটে আলো। গণেশবাবু সহ মেশিনটির আশেপাশে থাকা সমস্ত কিছু ছিটকে যায় এদিকে ওদিকে। গণেশবাবুর শরীরটা সজোরে গিয়ে ধাক্কা খায় দেওয়ালের সঙ্গে, তারপর মেঝের উপরে আছড়ে পড়ে। মাথাটা ঠুকে যায় মেঝেতে, চশমার একদিকের কাঁচে স্ক্র্যাচ পড়ে যায়। তিনি চোখ বন্ধ করেই শুয়ে থাকেন। না, শারীরিক যন্ত্রণায় নয়, সব শারীরিক যন্ত্রণাকে টপকে গণেশবাবুর মনের ভেতরে ঝড় ওঠে একটা কারণে। এত দিনের পরিশ্রমের ফসল এভাবে ছত্রভঙ্গ হয়ে গেল, মেশিনটা এভাবে ফেটে গেল। কিন্তু ঠিক তখনই ভদ্রলোকের কানে আসে একটা শব্দ, টিক টিক টিক। শব্দটা ভদ্রলোক চেনেন। তাহলে কি মেশিনটা? মাথা তুলে চশমাটা কোনো রকমে ঠিক করে নিয়ে সামনের দিকে তাকান ভদ্রলোক, আর তখনই তিনি দেখতে পান মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো, তার, স্ক্রু, সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মেশিনটা। ভাঙেনি একটুও না, বরং আগের থেকে যেন আরো বেশি জীবন্ত, আরো বেশি সচেতন হয়ে উঠেছে। মেশিনটার মাঝখানে যেখানে গোলকের চেম্বারটা ছিল, ঠিক সেই জায়গাটাতেই তৈরি হয়েছে অদ্ভুত এক দৃশ্য, একটা আলোর বৃত্ত। না, শুধু বৃত্ত নয়, যেন ঘূর্ণায়মান এক দরজা ধীরে ধীরে নিজের অক্ষে ঘুরছে। সেই বৃত্তের ভেতর থেকে বেরোচ্ছে গা ছমছমে সবুজ আলো, যার সঙ্গে মিশে আছে মিহি লাল আভা। আলো দুটো আলাদা হলেও একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেন তারা কোনো অজানা ভাষায় কথা বলছে। সবুজ আলোটা স্থির নয়, ওটা যেন শ্বাস নিচ্ছে, কখনো গাঢ় হয়ে উঠছে, কখনো হালকা, ঠিক যেন কোনো জীবন্ত সত্তা তার অস্তিত্ব জানান দিচ্ছে। আর লাল আলোটা, সেটা যেন পালসের মতো টুপ 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 করে জ্বলছে আর নিভছে, যেন দূরের কোনো হৃদস্পন্দন এই পৃথিবীর দেয়াল ভেদ করে এসে পড়েছে এখানে। তাহলে কি এত দিনের এক্সপেরিমেন্ট, যেটা বারবার বিফলে যাচ্ছিল, সেটা সফল হয়ে গেল একটা দুর্ঘটনার দৌলতে? এটাই কি তাহলে সেই পোর্টাল? গণেশবাবু দ্রুত উঠে বসেন, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ান মেশিনটার সামনে। পোর্টালটার ভেতরটা পুরোপুরিভাবে পরিষ্কার নয়, আবার পুরোপুরিভাবে অস্বচ্ছও নয়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ছায়ার মতো কিছু নড়াচড়া করছে, যেন কেউ বা কিছু ওদিক থেকে এই দিকটাকে পর্যবেক্ষণ করছে। হালকা ধোঁয়ার মতো এক ধরনের কুয়াশা ঘুরপাক খাচ্ছে ভেতরে, আর সেই কুয়াশার ফাঁক দিয়ে ঝলকাচ্ছে রং, বেগুনি, নীল, এমন কিছু রং যা মানুষের চোখে আগে কখনো ধরা পড়েনি। চারপাশের বাতাসও যেন বদলে গেছে। ঘরের ভেতরে একটা চাপা গুঞ্জন, একটা লো ফ্রিকোয়েন্সির কম্পন নিরবিচ্ছিন্নভাবে কাঁপিয়ে দিচ্ছে সবকিছু। মেঝেতে পড়ে থাকা কাগজগুলো ধীরে ধীরে কাঁপছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাদের ছুঁয়ে যাচ্ছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পোড়া ধাতুর সঙ্গে মিশে আছে বৃষ্টির আগে মাটির গন্ধ, কিন্তু তাতে আবার মিশে আছে একেবারে অচেনা, প্রায় অজানা এক সুগন্ধ, যা একসঙ্গে আকর্ষণীয়
আবার ভীতিকরও বটে। মেশিনটার চারপাশে ছোট ছোট স্পার্ক ছুটে বেড়াচ্ছে। নীলচে বিদ্যুৎ রেখাগুলো মাঝে মাঝে পোর্টালের গায়ে গিয়ে লেগে মিলিয়ে যাচ্ছে, যেন ওই দরজাটাই সব শক্তি টেনে নিচ্ছে নিজের মধ্যে। আর প্রতিবার সেই স্পার্ক লাগার সঙ্গে সঙ্গে পোর্টালের আলো এক ঝটকায় উজ্জ্বল হয়ে উঠছে। হঠাৎ করেই পোর্টালের ভেতরটা একটু পরিষ্কার হয়। এক মুহূর্তের জন্য দেখা যায় একটা বিশাল অজানা আকাশ। আকাশটা গাঢ় নীল, ঠিক যেন শরৎকাল। দূরে দাঁড়িয়ে আছে একটা বিশাল আকৃতির স্থাপত্য, যার গঠন সম্পূর্ণ অচেনা। পৃথিবীর কোনো স্থাপত্যের সঙ্গে যার মিল নেই। তারপর আবার সবকিছু ঝাপসা হয়ে যায়। পোর্টালটা এবার একটু বড় হয়। ধীরে ধীরে তার প্রান্তগুলো কাঁপতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে স্থির রাখার জন্য লড়াই করছে। একটা টান অনুভব করা যায়, মৃদু কিন্তু স্পষ্ট। ঘরের বাতাস, ধুলো, এমনকি আলো যেন একটু একটু করে সেই পোর্টালের দিকে টেনে নেওয়া হচ্ছে। গণেশবাবুর ঠোঁটে একটা চওড়া হাসির রেখা খেলা করে যায়। তিনি পেরেছেন, এতদিনে অবশেষে তিনি পেরেছেন। সামনে যেই মেশিনটা দেখা যাচ্ছে সেটা শুধু একটা যন্ত্র নয়, এটা একটা দরজা। অজানা অচেনা এক জগতের দরজা, যেখানে হয়তো সময়ের নিয়ম আলাদা, পদার্থের নিয়ম আলাদা, আর জীবনের সংজ্ঞাটাও সম্পূর্ণ অন্যরকম। আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে নিশীথ। আর উঠতেই সে যেটা আবিষ্কার করেছে সেটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্টও বটে। গতকাল রাতের 3টে বাইকের নাম্বার প্লেটের ছবি তুলে নিয়েছিল সে। কলকাতা পুলিশের উচ্চ পদে তার খুবই কাছের এক বন্ধু চাকরি করে। গতকাল রাতেই ছবি 3টে তাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল নিশীথ। আর সকাল সকাল 3টে বাইকের ওনারের নাম এবং ঠিকানা সমস্তটা সে পেয়ে গেছে। আর তার মধ্যে থেকে যেটা বেরিয়েছে সেটা বোধহয় নিশীথ আগে থেকেই আন্দাজ করেছিল কিছু অংশে। 3টে বাইকের মধ্যে একটি বাইক রৌনকের, আর বাকি দুটো তারই চেলাচামুন্ডাদের। অর্থাৎ গতকাল রাতে রৌনকের সাঙ্গপাঙ্গরাই এসেছিল। অত রাতে তারা যে কোনো ভালো মতলব নিয়ে আসেনি সেটা নিশ্চিত। নিশীথ একবার বারান্দার জানলা দিয়ে বাইরে, অর্থাৎ গণেশ দাদুর বাড়ির দিকে উঁকি মারল। না, বাইকগুলো এখন আর নেই। বোধহয় ভোর হওয়ার আগেই কোনো এক সময় এসে বাইকগুলো নিয়ে গেছে তারা। নিশীথ বুঝল বিষয়টা সায়নকে এক্ষুনি জানানো উচিত। রাত বিরেতে ওদের এইরকম আনাগোনা কোনো ভালো লক্ষণ নয়। যত তাড়াতাড়ি সম্ভব কোনো স্টেপ নেওয়া উচিত। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো নিশীথ। দেখল সুধীরবাবু বারান্দায় আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছেন। জ্যাঠামশাই, সায়ন কি বাড়িতে আছে? ভদ্রলোক খবরের কাগজের ওপর দিয়ে চোখ সরিয়ে তাকালেন নিশীথের দিকে। ঘরেই তো ছিল, এই দেখ তো একবার। আচ্ছা। নিশীথ দ্রুত ও সায়নের ঘরের দিকে পা বাড়ায়। সায়ন, ঘরে আছিস? আছি, আয়। নিশীথ ঘরের ভেতরে প্রবেশ করে। সায়ন খাটের এক কোনায় বসে মোবাইল স্ক্রল করছিল। নিশীথকে ঘরের ভেতরে ঢুকতে দেখে হাসি মুখে খাটে বসার জন্য ইশারা করলো। কি ব্যাপার বলতো, আজকাল রোজ রোজ সকালে ঘুম ভেঙে যাচ্ছে? ওসব পরে হবে, আগে যেটা বলার জন্য এসেছি সেটা শোন।
নিশীথ পকেট থেকে ফোনটা বার করে খাটের এক পাশে বসল। নিশীথকে এতটা সিরিয়াস দেখে সায়নের ভুরু দুটো কুঁচকে যায়। এমন কি দেখাতে চায় নিশীথ? এই ছবিটা দেখ। সায়ন নিশীথের ফোনের ওপরে ঝুঁকে দেখল 3টে বাইকের ছবি। কি বুঝলি? কি বুঝবো? বাইক 3টের মধ্যে একটা বাইক রৌনকের, আর বাকি দুটো যে তার সাঙ্গপাঙ্গদের সেটা আলাদা করে না বললেও যে কেউ বুঝে নিতে পারে। হ্যাঁ, কিন্তু তাতে কি? সায়নের চোখে মুখে প্রশ্ন। নিশীথ প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল সায়নকে। শুধু কি মনে হতে বাদ দিল মেয়েটার ব্যাপারটা। কিন্তু কেন? উত্তরটা হয়তো নিশীথের নিজের কাছেও নেই। কিন্তু ওরা যদি কিছু না করে তাহলে তো আমরা ওদের নামে কেসও করতে পারবো না। তোকে বললাম না, আমার একটা বন্ধু আছে কলকাতা পুলিশে, তাকে সবটা আমি আগে থেকে জানিয়ে রাখছি। তাহলে আগামী দিনে যদি কিছু হয় তাহলে আমরা একটা স্টেপ এগিয়ে থাকতে পারবো। আরও 2-1টা কথা বলে নিশীথ ঘরের বাইরে বেরিয়েই যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় ওর চোখে পড়ে দরজার পাশের দেওয়ালে টাঙিয়ে রাখা একটা বাঁধানো ছবির দিকে। এই ঘরে নিশীথ এই প্রথমবার প্রবেশ করল, ফলে এই ছবিটা সে আগে কখনো দেখেনি। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্নটা হলো বাঁধানো ছবিটা একটা মেয়ের, আর মেয়েটাকে নিশীথ ভালো করে চেনে। গত 2 দিন রাত্রে যেই মেয়েটাকে নিশীথ রাস্তায় ঘুরে বেড়াতে দেখছে এবং যার কথা আজকে অকারণেই বেমালুম লুকিয়ে গেছে সায়নের কাছে, বাঁধানো ছবিটায় সেই মেয়েটাই উপস্থিত রয়েছে। নিশীথ দাঁড়িয়ে পড়ে, ওর ভুরু দুটো কুঁচকে যায়। ওই মেয়েটার ছবি সায়নের ঘরে কেন? সে কি চেনে? শুধু চিনলে তার ছবি দেওয়ালেই বা কেন ঝুলবে? সেই মেয়েটা কি সায়নের কোনো আত্মীয়? নিশীথকে ছবিটার দিকে ওভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখেই বোধ হয় সায়ন খাট থেকে উঠে এসে দাঁড়ায় নিশীথের পাশে। ওর একটা কাঁধে হাত রাখে। নিশীথ ফেরে তার দিকে, কিন্তু সায়ন যেন নিশীথের মনের প্রশ্নটা ওর মুখ দেখেই পড়ে ফেলে। সে বলে, ওটা আমার বোনের ছবি, রুনা। সায়নের মুখ থেকে এই কথাটা শুনে নিশীথ কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তার আগেই সায়ন এমন একটা কথা বলল যেটা শোনার জন্য নিশীথ একেবারেই প্রস্তুত ছিল না। খুব ভালো ছিল রে বোনটা আমার, একেবারে লক্ষ্মীমন্ত মেয়ে যাকে বলে। যেমন রূপবতী ঠিক তেমনই গুণবতী। পড়াশোনায় তো ওকে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। এইচএস পরীক্ষায় গোটা ওয়েস্ট বেঙ্গলে 3rd হয়েছিল। তারপরে আইআইটি খড়গপুর থেকে পাস আউট করেই ইউএসএতে প্লেসমেন্ট হয়ে গেছিল ওর। কয়েকটা দিন মাত্র বাকি ছিল ওখানে শিফট হওয়ার জন্য, কিন্তু তারপরে কোত্থেকে যে কি হয়ে গেল। এতটা শোনার পর মেয়েটার প্রতি শ্রদ্ধা ধীরে ধীরে বাড়ছিল নিশীথের, কিন্তু শেষ কথাটা শুনে ভুরু দুটো আবারও কুঁচকে যায় তার। কোত্থেকে কি হয়ে গেল মানে? কি হলো? সায়ন কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, তোকে সেদিন একটা কথা বলা হয়নি। গণেশ দাদু কারোর সঙ্গে সেভাবে মিশতে পছন্দ করতো না, এমনকি বাবার সঙ্গেও না। কিন্তু এদিকে তিনি বাবার নিজের কাকা ছিলেন, তবুও তিনি পছন্দ করতেন না। তিনি শুধু একজনকে খুব ভালোবাসতেন, সেটা হলো আমার বোন রুনা। তাই ছোট থেকেই সেই বাড়িতে রুনার অবাধ যাতায়াত ছিল। গণেশ দাদুর নিখোঁজ হয়ে যাওয়ার পরেও ওই বাড়িতে রুনার রেগুলার যাতায়াত করত। কখনো কখনো রাতেও থেকে যেত ওই বাড়িতে সে। আর সেটাই বোধহয় সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ালো। কাল হয়ে গেল মানে? যেদিন রাতে ওই বাড়িতে দুর্ঘটনা ঘটে সেদিন রুনা ওই বাড়ির ভেতরেই ছিল। অর্ধেক রাত তখন, সে অঘরে ঘুমাচ্ছিল হয়তো, আর তখনই আগুনটা লাগে। তার ঘুম ভাঙার আগেই গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিয়ান শিখা, আগুন এতটাই তীব্র আকার ধারণ করে যে রুনা আর বেরিয়ে আসতে পারেনি। সেই বাড়ির ভেতরেই সারা জীবনের মতো আমাদের সবাইকে ছেড়ে। সায়নের গলাটা বুঝে আসে।
সে আর কিছু বলতে পারে না। কিন্তু এতটা শুনে নিশীথের পায়ের নিচের মাটি যেন সরে যায়। প্রথমটায় সে ভাবছিল হয়তো মেয়েটা কোনো কারণে ইউএসএ যেতে পারেনি, কিংবা অন্য কিছু হয়তো হয়েছে, সেটাই হয়তো বলবে সায়ন। কিন্তু সায়নের শেষ কথাটা শুনে নিশীথ এক প্রকার ভ্যাবাচাকা খেয়ে গেছে। সায়নের মুখ দেখে এইটুকু তো স্পষ্ট যে সে মিথ্যা কথা বলছে না। মিথ্যা বলে লাভটাই বা কি? নিশীথের সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। রুনা যদি মারা গিয়ে থাকে, তাহলে গত 2 দিন রাতে যাকে সে দেখছে সে কে তাহলে? না না, নিশীথের চোখের ভুল হতেই পারে না। এই মেয়েটাকেই সে দেখেছে, কথা বলেছে, একসঙ্গে হেঁটেছে, এমনকি হাতও স্পর্শ করেছে তার। সে মৃত কিভাবে হতে পারে? বাদ দে, এই সব কথা বলে তোরও সকালটা নষ্ট করছি। সায়নের কথা শুনে নিশীথের ভাবনায় ছেদ পড়ে। চোখের জল মুছতে মুছতে কোনো রকমে নিজের ঠোঁটে হাসি এনে কথাটা বলে সায়ন। নিশীথ কোনো উত্তর দেয় না, কারণ তার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নেই। যা আছে তা শুধুই প্রশ্ন, অনেক অনেক প্রশ্ন। নিশীথ ওপরে চলে আসে নিজের ঘরে, ভাবতে থাকে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভাবতে থাকে। আর ধীরে ধীরে তার সামনে সবকিছুই কেমন যেন জলের মতো স্পষ্ট হয়ে যেতে শুরু করে। শুধুমাত্র রাত্রেই মেয়েটাকে দেখতে পাওয়া, প্রথম দিন তার হুট করে গায়েব হয়ে যাওয়া, রৌনকের সাঙ্গপাঙ্গদের তাকে দেখে পালিয়ে যাওয়া, কারণ তারা জানে রুনা মারা গেছে, সবকিছু একদিকেই ইন্ডিকেট করছে। তাহলে কি মেয়েটা ভূত? কিন্তু কিন্তু ভূত আবার হয় নাকি? নিজের শোয়ে অনেকবার অনেকের কাছ থেকে ভূতের দর্শন পাওয়ার এক্সপিরিয়েন্স শুনেছে নিশীথ। অন এয়ার সেই ঘটনাগুলোকে সত্যি হিসাবে মেনে নিলেও বাস্তব জীবনে ভূত বলেও যে কোনো কিছু আছে সেসব একেবারেই বিশ্বাস করে না নিশীথ। ফলে সেই সব গল্পকে এক প্রকার গাঁজাখুরি হিসাবেই ধরে নিত সে। কিন্তু এখন কি এগুলোকে গাঁজাখুরি হিসাবে ধরতে পারবে? ধরা কি উচিত? কিংবা বলা যায় গাঁজাখুরি হিসাবে ধরা কি সম্ভব? নিশীথের মনে পড়ল কথায় আছে ভূতেদের নাকি ছায়া দেখা যায় না। গতকাল রাতে তোলা বাইকের ছবিগুলোর মধ্যে একটাতে মেয়েটার ছবি ছিল। নিশীথের স্পষ্ট মনে আছে, কারণ সে তার বন্ধুকে ওই ছবিটা ক্রপ করে পাঠিয়েছিল। ফোনের গ্যালারিটা ওপেন করলো সে। খুঁজে বার করতে খুব একটা কষ্ট হলো না। ছবিটা উপরেই জল করছে। ছবিটায় ক্লিক করে একবার জুম করে দেখলো নিশীথ, আর দেখার সঙ্গে সঙ্গে ওর চোয়ালটা নেমে এলো নিচের দিকে। ফোনটা পড়ে গেল নিচে, হাত পা কাঁপতে আরম্ভ করলো। হতে পারে না, এ হতে পারে না। কোনটা সত্যি, কোনটা মনের ভুল? আচ্ছা, নিশীথ পাগল হয়ে যাচ্ছে না তো? অধিক রাত জাগার ফল কি? না না না, যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। সকাল সকাল কেন বাওয়াল দিচ্ছিস? পরিষ্কার করে বল কাজটা করতে পারিসনি, ব্যাস তাহলেই তো মিটে যায়। না দাদা, বাওয়াল দিচ্ছি না, বিশ্বাস করো, অন গড বলছি, পুরো সিরিয়াস। দেখ ভম্বল, মটকা গরম করাস না সকাল সকাল। চুপচাপ ফুটে যায় এখান থেকে। একটা কাজ দিলে তো করতে পারে না, আবার গাল গল্প শোনাতে এসেছে। ভম্বল আর কথাটা শেষ করতে পারে না।
রৌনকের হাতে একটা কাঁচের গ্লাস ছিল। সেটা ভম্বলের দিকে ছুঁড়ে মারে রৌনক। ভম্বলের কপালের একটা সাইড ফেটে যায়, গলগল করে রক্ত গড়াতে থাকে সেখান থেকে। কপাল চেপে ধরে ঘরের বাইরে বেরিয়ে যায় সে। রৌনক সোফার উপরেই বসে থাকে। চোখ মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে তার মাথাটা কতটা পরিমাণে গরম হয়ে আছে। ও কিভাবে ফিরে আসতে পারে? আমি নিজের চোখে দেখেছি ওর আধপোড়া মৃতদেহ। শালা সুরের বাচ্চাগুলো একটাও কাজের না, সব শালা ফাঁকিবাজ, শুধু মাগি, পয়সা আর মদ। কাজের বেলায় জিরো। আজকে রাতে আমি নিজে যাব, নিজে গিয়ে দেখব। দাদু! গণেশবাবু পোর্টালের ভেতরে পা রাখতেই যাচ্ছিলেন, ঠিক এমন সময় পিছন থেকে রুনার ভয়ার্ত কণ্ঠে চিৎকার শুনে থেমে যান। পিছনে ফেরেন তিনি, দেখেন দরজার সামনে রুনা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ভয়। আচ্ছা, তোকে বলেছি না তুই এ ঘরে ঢুকবি না? গণেশবাবু চোয়াল শক্ত করে এগিয়ে আসেন রুনার দিকে। রুনার চোখ লণ্ডভণ্ড হয়ে সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের থেকে সরে শুধুমাত্র ওই পোর্টালটার দিকেই নিবদ্ধ হয়ে আছে। চল, বাইরে চল। রুনার হাত ধরে ঘরের বাইরের দিকে টান দেন ভদ্রলোক, কিন্তু রুনা এক পাও সরে না। সে ওখানে ওভাবেই দাঁড়িয়ে থাকে। ওটা কি দাদু? কোনটা? ওটা ওটা কিছু না, ওটা জাস্ট নর্মাল একটা জিনিস। আসলে টাকা পয়সার দরকার তো, তাই আজকাল ফ্রিল্যান্সিং করছি। এটা একটা থিয়েটার গ্রুপের জন্য বানিয়েছি। ওরা একটা নাটক করবে, সেখানে এইটা লাগবে। আমি ছোট খুকি নই দাদু। গণেশবাবুর চোখের দিকে চোখ রেখে দৃঢ় কণ্ঠে কথাটা বলে রুনা। একটা থিয়েটার গ্রুপের জন্য বানানো ছোট্ট প্রজেক্টের জন্য তোমার সারা ঘরে এভাবে লণ্ডভণ্ড হয়ে থাকবে? নিজের মুখটা একবার আয়নায় দেখেছো? এভাবে চশমা ভেঙে যাবে, কপাল ফেটে রক্ত ঝরবে। একজন ইসরোর বিজ্ঞানী, সে নাকি একটা ছোট্ট প্রজেক্ট করতে গিয়ে এভাবে হিমশিম খাবে? আরে না, সেসব কিচ্ছু না। তুই কেন বুঝতে চাইছিস না? এটা সত্যিই একটা নর্মাল। আমি বানানো গল্প শুনতে চাই না দাদু। তুমি এটা কি বানিয়েছো? কি হয় এর সাহায্যে? গণেশবাবু বুঝতে পারেন আর লুকোনোর উপায় নেই। রুনা সত্যিটা না জানা অবধি রেহাই দেবে না। মেয়েটা বড্ড জেদি, ছোট থেকে। আর জেদের জন্যই ভদ্রলোক মেয়েটাকে এতটা ভালোবাসে। গণেশবাবু একটা ঢোক গেলেন, তারপরে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকেন নাতনির দিকে। কি হলোটা কি? বলো জলদি। বলছি, কিন্তু তার আগে তোকেও একটা কথা দিতে হবে। যেই কথাটা তোকে আমি এখন বলবো, সেটা তোর আর আমার মধ্যেই থাকবে, আর কেউ যেন না জানতে পারে কখনো। রুনার চোয়ালটা শক্ত হয়। কথা দিচ্ছি দাদু। রাত প্রায় 1টা পেরিয়েছে। শহরের ব্যস্ততা প্রতিদিনের মতো অনেক আগেই ক্লান্ত হয়ে থেমে গেছে। স্ট্রিট লাইটের হলদেটে আলো রাস্তায় লম্বা ছায়া ফেলে রেখেছে। একটা অদ্ভুত নিঃশব্দ নকশা, সেটা যেন শুধু রাতই আঁকতে পারে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে, তারপর আবার নিস্তব্ধতা। মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগে, আর সেই হাওয়ার সঙ্গে মিশে থাকে অচেনা এক গন্ধ। নিশীথ ধীর পায়ে হাঁটছে। তার ব্যাগটা এক কাঁধে ঝুলছে, আর অন্য হাতটা পকেটে ঢোকানো। কিন্তু হাঁটার ভঙ্গিতে একটা অস্বস্তি স্পষ্ট। সে মাঝে মাঝেই পিছনে তাকাচ্ছে। কেউ নেই, কিচ্ছু নেই,
তবুও যেন মনে হচ্ছে কেউ আছে, কেউ তাকে দেখছে। হালকা করে ঢোক গিলল সে। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, নিজের মনে ফিসফিস করে বলল নিশীথ। তবুও ভয়টা পুরোপুরি কাটছে না। এই একই রাস্তা, এই একই সময়, গত 2 রাতের ঘটনাগুলো মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে তার। সে আদতেই সায়নের বোন, নাকি তার মতো অবিকল দেখতে? নিশ্চিত একবার আকাশের দিকে তাকালো। আজও পূর্ণিমার চাঁদ প্রায় গোল হয়ে ঝুলে আছে। চারপাশে সেই রূপলি আলো ছড়িয়ে পড়েছে। সবকিছু যেন অস্বাভাবিকভাবে পরিষ্কার, অথচ ততটাই অদ্ভুত। সে হাঁটতে হাঁটতে প্রায় পাড়ার মোড়ে এসে পড়েছে। সামনে সেই মাঠ, সেই আম গাছ, সেই বেঞ্চ। নিশীথের পা নিজে থেকেই একটু ধীর হয়ে আসে। হৃৎপিণ্ডের ধুকপুকুনিটা যেন একটু বেড়ে যায়। আজও কি থাকবে? মনে মনে প্রশ্নটা করে সে। একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছে তার ভেতরে। একদিকে সে চায় মেয়েটার সঙ্গে আবার দেখা হোক, সেই রহস্যময় চোখ, সেই অদ্ভুত আচরণ, সবকিছুই তাকে টানছে। কিন্তু অন্যদিকে ভয়, অজানা একটা ভয়, যে ভয়টার কোনো স্পষ্ট কারণ নেই, তবুও সেটা আছে। যদি সত্যি সে মানুষ না হয়, মনে হতেই গা দিয়ে কাঁটা দেয়। নিশীথ থেমে যায় কিছুক্ষণের জন্য। দূর থেকে তাকিয়ে থাকে বেঞ্চটার দিকে। চাঁদের আলো পড়ে জায়গাটা স্পষ্ট দেখা যাচ্ছে। খালি, কেউ নেই সেখানে। অদ্ভুতভাবে একটা হালকা স্বস্তি আর অদ্ভুত হতাশা দুটোই একসঙ্গে এসে ভিড় করে তার ভেতরে। আজকে নেই, খুব আস্তে করে বলে সে। তারপর আবার হাঁটা শুরু করে। কিন্তু কয়েক পা এগোনোর পরই হ্যালো। পিছন থেকে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। নিশীথের পা থেমে যায়। শরীরটা যেন এক মুহূর্তে জমে যায়। ধীরে ধীরে, খুব ধীরে সে পিছনে ঘোরে। আর ঘোরার আগের সেই 1 সেকেন্ডে তার মাথার ভেতর দিয়ে ঝড়ের মতো ছুটে যায় 1000টা প্রশ্ন। কি বলবো? নর্মাল থাকবো, নাকি সরাসরি জিজ্ঞাসা করবো সে কে? না না না, শান্ত থাক, শান্ত থাক, শান্ত থাক নিশীথ, শান্ত থাক। তার গলা শুকিয়ে আসে। পিছনে ফিরে এসে আবার তাকে দেখে। সেই সাদা পোশাক, সেই চাঁদের আলোয় ভেজা মুখ, সেই অদ্ভুত গভীর চোখ। নিশীথ কিছুক্ষণের জন্য কিছুই বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। আর ঠিক তখনই তার মনে হয় আজকের রাতটা হয়তো আগের 2 রাতের থেকেও অনেক বেশি অদ্ভুত হতে চলেছে। কারণ গত 2 দিন সে সায়নের ঘরে টাঙানো সেই ছবিটা দেখেনি। ঘরটা অন্ধকার নয়, আবার পুরো আলোতেও ভরা নয়। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলো মেঝের উপর লম্বা এক ফালি সাদা রেখা এঁকে রেখেছে। সেই আলো একটু একটু করে এগিয়ে এসে থেমে গেছে খাটের কাছে। রুনা চুপচাপ শুয়ে আছে। তার চুলগুলো ছড়িয়ে আছে বালিশের উপর। চোখ খোলা, দৃষ্টি ছাদের দিকে স্থির হয়ে আছে। না না, দৃষ্টি সিলিং ফ্যানের দিকে স্থির হয়ে আছে। তার পাশেই আধশোয়া হয়ে আছে রৌনক।
এক হাত মাথার পিছনে, আর এক হাতে সিগারেটে টান দিচ্ছে ধীরে ধীরে। ধোঁয়া উঠে গিয়ে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। বাইরের হালকা ঠান্ডা হাওয়া ঢুকছে জানলা দিয়ে, সঙ্গে ভেসে আসছে রাতের নিস্তব্ধতা। এই বাড়িতে তুই প্রায়ই আসিস, তাই না? রুনা একটু ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে। হ্যাঁ, ছোট থেকেই। দাদু তো আমাকেই সব থেকে বেশি ভালোবাসতো। রৌনক হালকা মাথা নাড়ে, সিগারেটে আর একটা টান দেয়। হাওয়ার দাপটটা হঠাৎ করেই সামান্য বাড়ে, জানলার পর্দা দুলে ওঠে। রৌনক এবার একটু উঠে বসে, সিগারেটটা অ্যাশট্রেতে চেপে ধরে নিভিয়ে দেয়। তারপর স্বাভাবিক গলায় বলে, একটা কথা জিজ্ঞেস করব? করো। একটু থামে রৌনক, তারপর ধীর স্বরে বলে, তোর এই গণেশ দাদু কি করতো আসলে? রুনার ভুরু দুটো কুঁচকে যায়। মানে সায়েন্সের কাজ করতো, রিসার্চ। রৌনক হাসে। ধুর, ওসব তো সবাই জানে, আমি ওটা জিজ্ঞেস করছি না। সে একটু এগিয়ে আসে রুনার দিকে। আমি জিজ্ঞেস করছি কি নিয়ে রিসার্চ করতো। ঘরের বাতাস যেন হঠাৎ করেই একটু ভারী হয়ে ওঠে। রুনা এবার পুরোপুরি উঠে বসে। কেন হঠাৎ এসব জিজ্ঞেস করছো? রৌনকের চোখে একটা ঝিলিক খেলে যায়। এমনি কৌতূহল বলতে পারিস। রুনা কয়েক সেকেন্ড চুপ করে থাকে, যেন ভেবে নিচ্ছে কতটা বলা উচিত। দাদু কাউকে কিছু বলতো না। রৌনক তাকিয়ে থাকে তার দিকে। কিন্তু তোকে তো বলতো, তাই না? এইবার রুনার মুখে স্পষ্ট অস্বস্তি ফুটে ওঠে। কিছু কিছু মানে ওই অদ্ভুত কিছু একটা কাজ করছিল, কেমন অদ্ভুত? যেটা দিয়ে ওই সব জায়গায় যাওয়া যাবে। রুনা একবার জানলার দিকে তাকায়, চাঁদের আলো তার চোখে পড়ে। দাদু বলতো এই পৃথিবীটাই শেষ নয়, আরও একটা জগৎ আছে, অন্য জায়গা, অন্য সময়। আর সে নাকি একটা দরজা বানানোর চেষ্টা করছিল। কথাটা বলেই নিজেই সামান্য হেসে ফেলে রুনা। শুনতে পাগলামো লাগছে না? কিন্তু রৌনক হাসে না, একদমই না। বরং তার চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে ওঠে। তারপর রুনা এবার একটু থামে। গণেশ দাদুর সেই নিষেধাজ্ঞা হার মেনে যায় তার ভালোবাসার সামনে। রুনা মনে মনে ভাবে, রৌনককে তো বলাই যায়, সে তো আর অপর লোক নয়। তার নিজের জানাও যা, রৌনকের জানাও তাই। একদিন দাদু আমায় দেখিয়েছিল একটা মেশিন, বলেছিল এটা নাকি প্রায় তৈরি। রৌনক এগিয়ে আসে আরো। কোথায় সেটা? ওই ওপরের ঘরটা, ল্যাব ছিল ওখানেই, কিন্তু দাদু বলেছিল ওটা খুব বিপজ্জনক। রৌনক হাসে, কিন্তু সেই হাসিটা অদ্ভুত রকমের শীতল। কিন্তু সেই শীতলতা রুনার চোখে পড়ে না। বিপজ্জনক জিনিসই তো আসল মজা। রুনা তাকায় তার দিকে, একটু অবাক হয়। আই, তুমি এসব সিরিয়াসলি নিচ্ছ নাকি? রৌনক জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। যদি সত্যি হয়? মানে? রৌনক ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায় তার দিকে। ভাবতো যদি ওই দরজাটা সত্যিই থাকে আর সেটা খোলা যায়। তার চোখে এখন এক অদ্ভুত লোভ। তাহলে আমরা যা চাই সব পেতে পারি। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাসটা যেন আরো তীব্র লাগে। রুনা কিছু বলতে গিয়ে থেমে যায়। তার মনে হয় রৌনক শুধু কৌতূহলী নয়, সে কিছু চাইছে, খুব বড় কিছু। রুনা একটা ঢোক গেলে সে বুঝতে পারে যে সে একটা বড় ভুল করে ফেলেছে, অনেক বড় একটা ভুল। দাদুর কথাটা অমান্য করা তার একেবারেই উচিত হয়নি। আর ঠিক সেই মুহূর্তে উপরে কোথাও থেকে ভেসে আসে একটা শব্দ, টিক টিক টিক।
দুজনেই চমকে তাকায়। রৌনকের চোখে মুখে কৌতূহল ঝলকে পড়ে, কিন্তু রুনার চোখে মুখে ভয়ের একটা মৃদু রেশ খেলে যায়, কারণ সে জানে এই শব্দটা ঠিক কিসের। এই মুহূর্তে শব্দটা না হলেই বোধ হয় সবচেয়ে ভালো হতো। এতক্ষণ আপনারা শুনছিলেন মিওরা গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল ইশিকা, সোহম, কৌস্তব এবং দীপঙ্কর দা। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। গল্পটির প্রথম পর্ব কিরকম লাগলো, আর হ্যাঁ, দ্বিতীয় পর্বের জন্য আপনারা কিরকম এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চাইলে গল্পটি বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে মিওরা গল্পের দ্বিতীয় পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।